সরকারের পালাবদল হয়েছে। এবার আসি কলকাতা পুরসভায়। সেখানেও আপনি জানেন যে অধিবেশন, যেটা খুব গুরুত্বপূর্ণ, করতে দেওয়া হয়নি। আজকে বাইরে বসে অধিবেশন করতে হয়েছে। এবার কাউন্সিলররা অনেকেই অনুপস্থিত, কেউ কেউ পদ ছেড়ে দিচ্ছে। সজল ঘোষ, তিনি বিজেপির কাউন্সিলর, বিজেপির বিধায়ক, তিনি মেয়রকে চ্যালেঞ্জ করছেন যে 4জন মিলে আমি অনাস্থা আনতে পারি। সুতরাং কলকাতা পুরসভারও তো এই অবস্থা, যে এটা নির্বাচন এখনো প্রায় মাসখানেক দেরি। না, এরা তো প্রত্যেকেই রায় জানে, মানুষের রায়টা তো জানে। কলকাতা কর্পোরেশনের 144টার মধ্যে আমরা কটা কাউন্সিলরের জয় পেয়েছি সেটা তো হাতে গুনে বলা যায়। সে তো মেয়র হিসেবেও জানে, নেত্রী হিসেবেও জানে। এবং এই একই জিনিস হবে ওই বাইরের যে মিউনিসিপ্যালিটি আছে বা পুরসভা, আজকে হালিশহর যাচ্ছে, কাল কাঁচরাপাড়া যাচ্ছে, পরশুদিন ভাটপাড়া যাচ্ছে, হতে বাধ্য। তো তার কারণ হচ্ছে ওরা তো দেখতে পাচ্ছে যে আমার আর রিটার্ন হওয়ার কোনো জায়গা নেই, এত তাড়াতাড়ি আমি রিটার্ন করতে পারবো না। তো সেক্ষেত্রে আর কঠিন অবস্থা, সেই দেখে তাদের বোধোদয় হয়েছে। আবার দেবলীনার মতনও আছে যে চেয়ারপারসনটা ছাড়লাম কিন্তু আমি কাউন্সিলরটা ছাড়লাম না। কী কারণে? না, পরিষেবা পাবে না। যেন দেবলীনা নিঃসন্দেহে ভালো আমি দেবলীনাকে ছোট করে বলছি না, যেন সবাই পরিষেবা পাচ্ছে আমাদের মধ্যে, এমন তো নয়। দুর্বলতাগুলোকে কি চিহ্নিতকরণ করতে হবে, এটা না। আমি আবার বলছি, পরকে দোষ দিয়ে গাড়িতে চাপবো আর পর গাড়ির থেকে নামিয়ে দেবো, এটা তো প্যাসেঞ্জার ট্রেন নয়। মনে হলো নামালাম, মনে হলো উঠলাম, তা তো নয়। সেই রাজনীতি থেকে দূরে থাকুক। অন্যকে সমাজে ছোট করে নিজে সমাজে বড় হওয়ার যে প্রবণতা ইদানিংকালে তৃণমূল কংগ্রেসের নবীনদের মধ্যে দেখা দিয়েছে, এই বীজটা বপন করেছে আইপ্যাক, তার থেকে তারা দূরে থাকুক। না হলে নতুন করে আর সার দিলেও, শিকড়ে জল দিলেও পাতা আর জন্মাবে বলে মনে হয় না। এখনো পর্যন্ত শিকড়টা আছে, মমতা ব্যানার্জি আছে, তাই দলটা আছে। তিনি যদি তার যদি শক্তি ক্ষয় হয় আর তার যদি নীতির বদল হয়, আমি জানি না যে অন্যেরা তা কতটা ধরে রাখতে পারবে। আর তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা 4 তারিখের পর থেকে তারা বয়ান বদল করছে বিভিন্ন। আপনি নিজেও দেখেছেন, কিছু তরুণ নেতা, কিছু প্রবীণ নেতা, যেমন কাকলি ঘোষ দস্তিদার, তিনি সেন্ট্রাল ফোর্স পেয়ে যাচ্ছেন বা কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন। সব মিলে বিষয়টা আপনার কাছে কি খুব স্বাভাবিক? স্বাভাবিক অস্বাভাবিক সিচুয়েশনে স্বাভাবিকতা এক্সপেক্ট করো কী করে? কিন্তু এই অস্বাভাবিক অবস্থাটা 15 বছরের মধ্যেই হয়ে গেল। আমি বলছি যে আমরা 12 বছরের বিধান রায়ের শাসনটা এখনো বলি, বিধান রায় কী করেছে? কল্যাণী করেছে, দুর্গাপুর করেছে, বলি না আমরা, ভারী শিল্প এনেছে, কেন্দ্রকে বাধ্য করিয়েছে রাজ্যের কথা শোনাতে। 12 বছর তার, আমরা তো 15 বছর ছিলাম। তো 15 বছর আমরা নিশ্চয়ই অনেক ভালো কাজ করেছি। আমরা খারাপ কাজ করে তো বলতে পারি না। রাস্তাঘাট হয়েছে ভালোই, আমি তো বলতে পারি যে আমার 52টা বিশ্ববিদ্যালয় হয়েছে, স্কুলগুলো চলছিল, কোনো বন্ধ হলো, কেন হলো, কী কারণে হলো, তার অনুসন্ধান তো করার দরকার। এইগুলো প্রত্যেকটা বিষয়ে বসে বসে অনুসন্ধান করা। শুধু হাত তুলে সমর্থন করো যে 215 ছিল দল 80 হয়ে গেছে, তাই জন্য খুব কষ্ট করেছি বাছা, ওকে মুছিয়ে দাও, এটা বোধহয় সঠিক পদ্ধতি হচ্ছে না, এবং দিদিকে ঠিক মতন বলা হচ্ছে না। কিন্তু বিশ্বস্ত সৈনিক 15 বছরের মধ্যে তো বোধহয় খুঁজে পাননি, যা বারবার বিভিন্ন বয়ান বদল দেখছি। বিশ্বস্ত সৈনিক তৃণমূল কংগ্রেসের বিশ্বস্ত সৈনিক সবাই তো নয়, কেন বেশ কিছু জন মুষ্টিমেয়, সংখ্যায় কম, পার্সেন্টেজ যদি বলেন সেটাও কম, বয়ান বদল হচ্ছে। বদল হচ্ছে মানে
তারা শিকার হয়েছে, তাই হচ্ছে, তা ভয়ন্ত, তাই সেই কারণে আসল কথা কি, যারা না, শিকারটা কি কারণে? শিকারটা কি শিকারটা কি কারণে? শিকারটা কি শুধুমাত্র দল পরিবর্তন করতে হবে নিজেকে টিকিয়ে রাখার জন্য? না, না না না, এটা এটা তো সবাই, অনেকে তো ক্ষমতাই পায়নি, অনেক যুবনেতা তো ক্ষমতাই পায়নি। সুতরাং তারা যদি মত পরিবর্তন করে, তারা যদি দলের মধ্যে থেকে একটা বিতর্ক তৈরি করে, তাকে অমনি তাড়ি দাও, সুকাজ করো। এটা কি কোম্পানি নাকি? আমার মনে হলো একটা প্রাইভেট কোম্পানি, আমার মনে হলো যে এ কেন আমার মতন বলছে না, একে তাড়িয়ে দাও। আরে তাকে শোনো, ডাকো, বলো, যে অভ্যেসটা তো ছেড়ে দিয়েছে তৃণমূল। দিদিকে পাওয়া দুষ্কর, তারপরে দিদি যাকে নমিনেট করেছে তাকে পারা আরো দুষ্কর। সেইটির কাছে জমা দিয়ে যাও। বাপ রে বাপ, সেক্রেটারি কোথার থেকে যে কী সব জন্ম নিল। এই যে পেশাদারিত্ব, এটা কি গ্রহণ করেনি কেউ? আপনার ক্ষেত্রেও দুষ্কর হতো? যখন আমি তৃণমূল কংগ্রেসে ছিলেন, কথা বলতেন, আপনার ক্ষেত্রেও কি দুষ্কর হতো? হতো না বলেই আমি জেলে। আমার স্টাইল অফ ফাংশনিং তো এরকম ছিল না। আমি তো করোনা পিরিয়ডে বা তারপরেও রাস্তায় বসে মন্ত্রিত্ব করেছে বেহালায়, আমরা অবারিত তার। কিন্তু সেটা আমায় ক্ষতিও করলো। যাকে শত্রু বেশে এসছে তাকে মিত্র ভাবছি, যাকে মিত্র বেশে এসেছে তাকে শত্রু ভাবছি। এই সমস্ত যে একটা বিবর্তন তৃণমূল কংগ্রেসের, এটা তো এই পেশাদারিত্বর নামে বিবর্তন, প্রতিষ্ঠার নামে বিবর্তন, বড় তাড়াতাড়ি হয়ে গেল না। আমি বারবারই বলি যে কার্বাইড দিয়ে কোনো ফল পাকানো যায় না, সে অটোমেটিক ফলের স্বাদ হয় না। তেমনি লিডার তৈরি করতে গেলে তাকে আগে, সেনাপতি হতে গেলে তাকে আগে সৈন্য হতে হবে। সৈন্য না হয়ে সেনাপতি হওয়াটা বড় দুঃখের। সেনারাও তো মেনে নেয় না। এখন তো দেখা যাচ্ছে নিজের সেনারাই বিদ্রোহ করছে, আমরা তো করিনি। বিদ্রোহ আছে, বিদ্রোহ চারিদিকে, এ তো তা নয়। এখনও তো মমতার প্রতি মানুষের বা দলের বেশিরভাগ লোকের আস্থা আছে। সেই আস্থাটা যাতে থাকে সেইটার ব্যবস্থা দিদি করুক, এইটুকু আমি বলবো। লড়াই মাঠে হবে। তোমরাও অনেক কিছু বলেছ, দেখি তোমাদের টিভিতে। ফিরে আসার সুযোগ আছে বলছেন এখনো? কারণ প্রতিষ্ঠান তো শেষ হয়ে যায় না। জাহাজের থেকে কিছু একক না, বিকল্পকে নিয়ে লড়াই করে ফিরে আসা, কোনটা? না, একক আর বিকল্প বলে তো কিছু নেই। এককভাবেই ছিল, বাদবাকিটা সঙ্গে ছিল। এখন অন্তত কিছুদিনের জন্য পরাজয় কারণ খুঁজে যারা প্রথম নেতৃত্ব দিয়েছেন, এখন তো নির্বাচনে দুটি মুখ, দিদি আর অভিষেক। তো আমার নিজের ধারণা, দিদির হাতকে শক্ত করতে গেলে অভিষেকের উচিত এখন একটু পিছনের সারিতে বসা, একটু দূর থেকে অবজার্ভ করা, তারপর ধীরে ধীরে দিদির সঙ্গে কাজ করে প্রথম সারিতে আসা। আমি প্রথম সারিতেই এসে বসে পড়লাম আর সবাইকে দূরে ঠেলে দিলাম। এই নীতি কখনো চলতে পারে না। তৃণমূল আমাদের পরিবার, তো আসলে তৃণমূলটা যে আমাদের পরিবার, এটা তো প্রমাণ করতে হবে। ইট ইজ নট এনাফ দ্যাট ইউ আর অনেস্ট, ইউ হ্যাভ টু ডেমনস্ট্রেট ইউর অনেস্টি। বিধানসভা বলুন, বিধানসভার বাইরে বলুন, বেশ কিছু আন্দোলন তৃণমূল বিধায়ক যারা করছে তাদের মধ্যে বেশি মুখ দেখা যাচ্ছে কুণাল ঘোষের। ও ভ্যাকামের মধ্যে, ওর মধ্যে এলিমেন্ট আছে। ও তো ভালো সাংবাদিক ছিল, ভালো লিখতে পারে, বলতে পারে। শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা, তিনি দল থেকে নমিনেটেড। সেটা তো শোভনদা বলবে, তো আমি কি করে বলবো? আমার টাইমে তো এরকম কিছু হয়নি। এই দেখ, শোভনদাকে করা হলো, যদি শোভনদা স্লোগান দেওয়ার মতন ক্ষমতায় না থাকে, তাই তো কুণালের মতন লোককে তো সাপোর্ট নিতেই হবে। কিন্তু লক্ষণীয় যে কুণাল দিচ্ছে, অন্যরা দিচ্ছে না। ও তো পুলকরাইকেও দেখলাম আছে, তো স্লোগান দেওয়া লোক দিচ্ছে না। তো আমি লক্ষ্য রাখছি কিন্তু জিনিসগুলোর উপর,
সুমনদা বয়স্ক হচ্ছে, অশোক দেব হাঁটছে যেন মনে হচ্ছে কালকেই পড়ে যাবে। তো ইউ ক্যানট এক্সপেক্ট যে অশোক দেব স্লোগান দেবে। কুণালের মধ্যে একটা তেজস্বী ভাব আছে, যখন যেদিকে যে পাত্র থাকে সে করে, সেটা করছে, অসুবিধার কি আছে? শোভনদা যদি না পারে, বা আমি আজকে অসীমা পাত্রকেও দেখলাম না, আজকে ভুল যদি না বলি তাহলে অসীমা পাত্রকেও দেখলাম না। আরেকটা জিনিস আমার মনে হয়েছে, শোভনদার কাজে তোমরা পৌঁছে দিও ওই কথাটা, অযথা এই প্রধান সচিবের সঙ্গে বা বিধানসভার সচিবের সাথে অযথা তো একটা সাংবিধানিক তককে জড়িয়ে পড়ছে। তাতে শোভনদা নিজে চিঠি লিখে বলতে পারতো যে পরিষদীয় দলের মিটিংয়ে আমাকে পরিষদীয় নেতা হিসেবে করেছে, আমার সদস্য সংখ্যা এত, আমি আপনাকে চিঠির মাধ্যমে জানাচ্ছি। এখানে তো দলের অ্যাপয়েন্টমেন্টের কোনো মূল্যই নেই। এটা কে বুদ্ধি দিল? এটা আমি তো বুঝতে তো পারলাম না। আমার টাইমে তো মমতা ব্যানার্জি লিখে পাঠায়নি। মমতা ব্যানার্জি দিয়েছে যে 30 জনকে ডেকে, মমতা ব্যানার্জির বাড়িতে মিটিং হয়েছিল, আমি গিয়ে ক্লেম করেছি। তো এটা শোভনদার মতন লোক এটা কী করে অ্যালাউ করছে? এইটাই আমার কাছে খুব আশ্চর্যজনক লাগছে। সবাই কি ভাবছে যে এইটা এরপরে 80 থেকে 8 হয়ে যাব না কি? বিলুপ্তির পথে হবে যে প্রশ্ন তুমি করছো, আমি তো মনে করি না বিলুপ্তির পথে হবে। যদি এই সরকার ভালো কাজ করে সে এমনি বিলুপ্তি হয়ে যাবে। কেমন করছে সরকার কাজ? এই 30 দিনের একটা সরকারকে, 5 বছরের সরকারটাকে তুমি 30 দিনে জাজ করবে? তোমরা তো এরম দেখো 30 দিনের কাজ এরম বলে তোমরা লিখছো সব। আরে 30 দিনে কী হবে? এটা কি সূর্যবংশীর খেলা নাকি যে 2020 খেলা হচ্ছে? আরে ওকে টেস্ট খেলতে হবে, রাহুল দ্রাবিড়ের মতন হতে হবে, গাভাস্কারের মতন হতে হবে, মাঠে টিকে থাকতে হবে, দর্শকদের, ক্রীড়াপ্রেমীদের খুশি করতে হবে। তো এখানে আমাদেরকে জনতা জনার্দন, সে যদি খুশি থাকে, সেই যদি কল্যাণ কর কাজ পেয়ে আনন্দ হয়ে থাকে তাদের, তাহলে এই সরকার থাকবে। মানুষই তার উত্তর দেবে। সেটা 5 বছর পর হবে। 5 বছর আগে তো তুমি কাউকে কিছু করতে পারবে না। এটা মনে রাখো, এটা বিজেপি ক্ষমতায়। 5 বছরের আগে কেন? কঠিন জায়গা। আমি বলবো এটা বামপন্থীদের থেকেও কঠিন জায়গা। বামপন্থীরা কিন্তু একটা তাদের অ্যাকোমোডেটিভ অ্যাটিচিউড আছে, যতই খারাপ ভাবুক। আমি তো বারবার বলি যে আমায় তো বুদ্ধবাবু বা জ্যোতিবাবু কোনোদিন, জ্যোতিবাবু তো আমি তখন চাকরিই করতাম, বুদ্ধবাবু বা সিপিএম তো আমায় কোনোদিন জেলে কেন একটা থানায় নিয়ে গিয়ে আটকে রাখিনি। তো আমার দলই তো, দল থাকাকালীন তো আমি জেলে চলে গেছি। আর না দীপক সরকারের মতন মালা পড়তে পারলাম, না সুশান্ত ঘোষের মতন মালা পড়তে পারলাম। এই দুঃখ নিয়েই থাকবো। কিন্তু আমি সমাজে আমার যে চিত্র, তাকে যারা মলিন করতে চেয়েছে তাদের তো আমি কোনো অবস্থাতেই রেহাই দেবো না বা ক্ষমা করবো না।